নির্বাচনের জন্য চাপ আচ্ছা দেবে। কোন ভাই, আপনাদের জাতীয় ঐক্যমত তো যে কমিউনিস্ট শাসনের মতো, মানে সভাপতির সিদ্ধান্ত সবাই মিলে যাদের একসাথে যেটা মানে, না এই সিচুয়েশন আর আসছে আপনাদের বাংলাদেশে। ঐক্যমত তো বিএনপি যেটা বলে সেটা মাইনে নেওয়া। না না কেয়ারটেকার সরকারের সময় 15 বছর কোনো তাহলে ইনভেস্টমেন্ট আপনারা নাই। ওয়েট করেন, হ্যাঁ আপনারা 2-3 বছর ওয়েট করেন, এরা কিছুটা সংস্কার করুক, তারপর আপনার ইলেকশনের কথা না বলবেন। আমরা না কেন সংস্কার আর নির্বাচন একসাথে চলতে পারে না, না? পারে না, পারে না, আর উনা পারে না, কেন পারবে না? পারে। না, কেন পারে? সরকারের একটা প্রায়োরিটি আছে না না। না নাই না, উপায় ছিল না আওয়ামী তো, নাই না, উপায় ছিল না তো ভাই। এটা বিএনপি না, আছে এটা- কোন কেন? বিএনপি কে যেগুলিকে বলা হয়েছে যে ভাই আপনি স্বৈরাচারের সাথে, আপনি এই যে রাজাকারের সাথে, স্বৈরাচারের সাথে আপনি সম্পর্ক করবেন না, আপনি লুটেরাদেরকে ক্ষমতায় আনবেন না, আপনি আচ্ছা, রাজনীতিকে ঠিক- কলুষিত করবেন আচ্ছা, না, যাক। আপনি খাতা বই দেখা থেকে এগুলি করছেন ভাই। আপনি দেখেন তো 91-96 থেকে আপনারা যারা বিএনপি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যেটা আপনি সেটা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। আপনি 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 দেখবেন যে তিনি বলতেছেন আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ। আবার জনগণ এটাও জানে খুর লীগ, পায়ের রক কাটা পার্টি। এরা কারা জনগণ কি জানে না? কারা পায়ের রক কাটে তাদের জনগণ ঠিকই চিনে। এইটা এই সরকারের সাথে জামায়াত ইসলামের প্রতি ঘনিষ্ঠতা ইঙ্গিত করে বলা হচ্ছে না? দেখেন এখানের মধ্যে শুনেন, এখন যে সরকার তো একটা অস্বাভাবিকভাবে সরকারটা আসছে, এই সরকারকে ব্যর্থ করার জন্য অনেক রকম ষড়যন্ত্র হবে, চলতে থাকবে যে নির্বাচন না হওয়া পর্যন্ত, যে জনপ্রতিনিধির ক্ষমতা না যাবে পর্যন্ত। এবং শত্রু থাকে, সব ষড়যন্ত্র করতে পারে, আভ্যন্তরীণ শক্তি ষড়যন্ত্র করতে পারে, এমনকি প্রতি সরকার যে সরকার পালিয়ে গেছে বাংলাদেশ থেকে তার ষড়যন্ত্র করতে পারে। এবং এটা আবার সরকারের ভিতরেও কিন্তু বর্তমান গভর্নমেন্টের ভিতরে যে তাদের যে আপনার প্রেতাত্মা নাই সেটা বলতে পারেন না আপনি। আপনারা কি এখন আপনারা এই প্রেতাত্মাটারে অনেক বেশি ভয় পাইতেছেন, মনে করতেছেন যে এটা সাংঘাতিক হবে না? আমি না, সব জাতি ভয় পাচ্ছে, জাতি ভয় পাচ্ছে যে কোনোভাবে যদি আমাদের আন্দোলনের বন্ধুরা সবাই আমরা একত্রে থাকি, একত্রে থেকে আমরা গণতন্ত্র ফিরে আসি। এই জন্য কি জনাব তারেক রহমান দেশে আসতেছেন না? না, তারেক রহমান সাহেব তো উনি তো অসুস্থ, আপনারা জানেন পুরোপুরি। প্লাস হলো যে ওনার মা এখন খুবই খারাপ অবস্থা, অসুস্থ ম্যাডাম খাবার জিয়া চেয়ারপারসন খালেদা জিয়ার, উনি যাবেন হয়তো সুবিধা মতন চিন্তা তখন উনি আসবেন, সেটা কোনো সমস্যা না। সমস্যা হলো যে আমাদের আমরা ভয় পাচ্ছি, যে একটা সময় জাতি ভয় পাচ্ছে, জাতীয় ঐক্য যদি কোনোভাবে বিনষ্ট হয়, যদি এই যে ওদের ষড়যন্ত্র, এখন যে জাতীয় ঐক্য তো বিএনপি সবচেয়ে বেশি বিনষ্ট করতেছে এখন নির্বাচনের জন্য। আচ্ছা আমি বলছি, আপনি ধরেন বিনষ্ট হলে কিন্তু তাহলে প্রেতাত্মারা পালিয়ে যাওয়া সরকার কিন্তু সফল হতে পারে। আর বাংলাদেশ এই মুহূর্তে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে, আবার ব্যর্থ হবে, এবং এটাকে রিকভার করতে অনেক সময় লাগবে। এখন তাই মানে কি, তাই মানে এটা নয় যে চিরদিন, আমরা দীর্ঘদিন থেকে এটা অনেক সরকার অধীনে দেশ থাকবে, কিন্তু গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে আমরা নাকি। এই জন্য তাড়াতাড়ি সংস্কার শেষ করে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করলে ক্ষমতা ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে। এখন তো কেন্দ্রীভূত ক্ষমতা, এই জন্য বিএনপি চাচ্ছে যে তাড়াতাড়ি, বা অন্য অনেক রাজনৈতিক দল চাচ্ছে, জনগণ চাচ্ছে। এইটা একদম বেরসা বাবুদের খোকন খুব সুন্দরভাবে বলছেন। আমি একটু সাকিবের কাছে আসতে চাই যে সাকিব ভাই, আপনি ভয়েস অফ আমেরিকা বাংলাকে এক সাক্ষাৎকারে বলছেন যে নির্বাচন ও সংস্কার পরস্পর বিরোধী ব্যাপার না, এগুলি একটা আরেকটা পরিপূরক। মানুষ যেমন রাষ্ট্র ব্যবস্থা বদল চায়, আবার একইভাবে নির্বাচনের মধ্যে গণতান্ত্রিক অবস্থায় প্রবেশও করতে চায়। পাশাপাশি আমরা প্রশ্ন করতে চাই তাহলে এই পাশাপাশি দুইটা জিনিস যেটা আসলে পরস্পর বিরোধী না, তারা কেমনে পরস্পর বিরোধী হয়ে দাঁড়াইলো? এর জন্য আপনি অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্য বিরোধী ছাত্রদের এবং বিএনপির মতো বড় দলের অবস্থান, কার কিরকম অবস্থান আপনি এরকম দেখেন? হ্যাঁ, কিছুটা পরস্পর বিরোধিতার একটা রূপ নিচ্ছে সময়, এবং রাজনৈতিক প্রতিপক্ষতা একটা শুরু হয়েছে একে অপরের সাথে। নানা ধরনের রাজনৈতিক যে একটা পার্থক্য, দ্বন্দ্ব তৈরি হয়, সেটাও তৈরি হয়েছে। তবে সেটা নির্বাচনকে কেন্দ্র করে কিছুটা হবেও, মানে নির্বাচনটা সবাই একপক্ষ হয়ে যাবে না। কিন্তু আমরা যে কথাটা বলেছি যে রাজনৈতিক একটা ঐক্য কিংবা জাতীয় ঐক্য আমাদের দরকার, কি অর্থে? সেটা হচ্ছে যে আমরা তো বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে চাচ্ছি, যেখানে সবাই নিজেকে অংশীদার মনে করতে পারবে, যাকে বলে রুলস অফ দি গেম। আরো সহজে বললে যে রুলস অফ দি গেমটা তৈরি করা দরকার। একটা রাজনৈতিক কিভাবে চলবে এই দেশে, সেইটা এটা জনপ্রতিনিধিরা পারবে না। মনে করেন বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি এটা পারবে না এটা আনতে। না না, পারবে না, কেন বলছেন? পারতেই হবে, পারতে হবে না, পারতেই হবে, না পারলে আবার তাহলে আর কেমনে আগাবে? আমি সাকিব ভাইয়ের যেটা জানতে চাইতেছি যে আপনারা যে সংস্কারটা চাইতেছেন সেটা ইউনূস সরকারের কাছে কেন চাইতেছেন না, এটা নির্বাচিত সরকারের কাছে কেন চাচ্ছেন না? আমি নির্বাচিত সরকারের কাছে কেন চাইবো না? নির্বাচিত তো আমরা হতে চাচ্ছি বলে তো আমরা নির্বাচিত সরকারের কাছে চাইবো না। আমি যে কথাটা বলছি যে আমরা এই যে রুলস অফ দি গেমটা তৈরি করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা হচ্ছে ঐক্যের জায়গা। আর সেইখানে তার মানে সব আদর্শ সব একাকার হয়ে যাবে, সবার কর্মসূচি এক হয়ে যাবে, তা তো না। ফলে পরস্পরের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতাও থাকবে।
এখন এই যে থিন লাইনটা, যে একটা রাজনৈতিক ট্রানজিশনের ঐতিহাসিক মুহূর্তে জাতীয় ঐক্য বজায় রাখা, আবার পরস্পরের মতাদর্শিক রাজনৈতিক কর্মসূচিগত যে পার্থক্য আছে সেটাও বহাল রাখা, এই দুটো জিনিসকে একসাথে চালিয়ে নিয়ে যাওয়ার যে মানে চর্চা, সেটা নানান ক্ষেত্রে ব্যাহত হচ্ছে, এবং সেই ব্যাহত হওয়ার মধ্য দিয়ে এখানে পরিস্থিতি কিছুটা উত্তেজনার দিকে যাচ্ছে। না না তবে আমি না, সাকিব ভাই, বড় আমি একটা সাকিব সমস্যা দেখি না। সাকিব ভাই, আপনার প্রশ্ন উত্তর দিলাম তো, একদম দুই নম্বরে একদম আসছি। একদম উত্তর দিচ্ছেন, একদম উত্তর দিচ্ছেন। এই জায়গাটার মধ্যে থেকে আমি শুধু বলি যে আমরা যে অনেক সময় বলি এই বিপ্লবটা শুধু আরেকটা নির্বাচনের জন্য হয় নাই, এই কিন্তু বিপ্লবটা তো নির্বাচনের জন্যও হয়েছে আসলে, মানে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য হয়েছে। এখন ক্ষমতা থেকে যেহেতু শুধু অবশ্যই। নির্বাচন দিতে ছিল না, নির্বাচনটাকে ম্যানিপুলেট করতেছিল, মানুষ ভোট দিতে পারে না, সেই জন্য তো তাকে আউট করা হয়েছে। এখন আইসা কেন এইটা বলা হইতেছে যে আমরা আগে সংস্কার করব পরে নির্বাচন দিব, কারণটা কি? মানে না, এই বক্তব্য যারা দিচ্ছে সেটা উত্তর তারা দিবে। আমি বলছি যে আমরা নির্বাচনকে, আমরা যে কথাটা বলছি, আপনি খেয়াল করবেন 19 সাল থেকে যে আর একটি সুষ্ঠু নির্বাচনে এই ব্যবস্থার জন্য সম্ভব হবে না, ফলে নির্বাচন করতে গেলেও আমাদেরকে অনেকগুলো সংস্কারের মধ্যে যেতে হবে। আমরা যেটা বলেছি, অন্তর্বর্তী সরকার সংস্কার প্রক্রিয়াটাকে ফ্যাসিলিটেট করবে। এই যে যেমন সংস্কারের প্রস্তাব তৈরি হচ্ছে, ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি হবে, কোনগুলো নির্বাচনের আগেই করা সম্ভব, কোনগুলো সংসদ মানে একটা নির্বাচিত সংসদ লাগবে, সেই সংসদে যেগুলো যাবে সেগুলো আগে আমাদের মধ্যে কোনো রাজনৈতিক ঐক্য চুক্তিনামা কিংবা কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি হবে কিনা, এগুলো অনেকগুলো প্রশ্ন আলোচনা না, কিন্তু সাকিব ভাই, সেই সাকিব ভাই, আলোচনা সাকিব ভাই, সাকিব ভাই, প্রক্রিয়াটাকেই সাকিব ভাই, সরল প্রশ্ন। facilitate করবে এই এই সরকার। সাকিব ভাই, এটা সরল প্রশ্ন, এই সংস্কার কমিশনগুলিও কেন এই সরকারের করতে হবে? আসলে কি এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করে আনবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে, নির্বাচনে মানুষকে অংশগ্রহণ করতে ডাকবে, মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে, যারা নির্বাচনে পাশ করে যাবে তারা এগুলি করবে? সহজ না হিসাবটা? সংস্কার কেন এই সেক্ষেত্রে একটা সরকার করতে হবে? অভিজ্ঞতার জায়গা আছে। সেক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতার জায়গা হচ্ছে যে মানে 90-এর গণ অভ্যুত্থানের আগে 3 জোটের রূপরেখা, সেই রূপরেখা আসলে বাস্তবায়িত হয়নি, সংস্কারের অঙ্গীকারও বাস্তবায়িত হয়নি, যার ফলে এই প্রশ্নগুলোতে যে একটা সাধারণভাবে মানুষের আকাঙ্ক্ষাগত মানে জায়গা তৈরি হয়, সেইটা বাস্তবায়নের মানে অভিজ্ঞতার সংকটের কারণে, অভিজ্ঞতার যে সংকট বলছি, মানে অভিজ্ঞতার ফলে, মানে অর্থাৎ বাস্তবায়ন না হওয়ার অভিজ্ঞতার ফলে তাদের জন আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকেও এই সংস্কার প্রক্রিয়াকে ফ্যাসিলিটেট করার কাজে একটা তাৎপর্যপূর্ণ অগ্রগতি ঘটাতে হবে, না হলে পুরো জিনিসটা ঠিক মতো নাও হতে পারে। এখন এই কথাটা কিন্তু রাজনৈতিক দলের দিক থেকে উঠেছিল। আমরা আমাদের মানে বিএনপি তো মানে একটা বড় রাজনৈতিক দল, সম্ভাব্য ক্ষমতায় যেতে পারে, এটা তারা মনে করার যথেষ্ট কারণ আছে, সুতরাং তারা বলবে যে আমরা ক্ষমতায় গেলে এটা করব। কিন্তু যদি বলেন যে বাংলাদেশে 7ই জানুয়ারির আগে আমরা যখন রাজনৈতিক সংগ্রাম করছিলাম, আমরা নিজেরা ঐক্যবদ্ধভাবে 31 দফা করেছি, কিন্তু আমরা 31 দফা করার পরও আমরা বলেছি কিন্তু যে অন্তর্বর্তী সরকার ফ্যাসিলিটেট করবে এই সংস্কারের প্রশ্নগুলোকে, কারণ অন্তর্বর্তী সরকারকেও এখানে একটা ভূমিকা নিতে হবে। ওই পরিস্থিতিতে ছিল যে একটা রাজনৈতিক বন্দোবস্তে যেতে হলে তখনকার পরিস্থিতিতে সবগুলো দলের মধ্যে মিনিমাম একটা কর্মসূচি তো খালি হবে না, একটা আন্ডারস্ট্যান্ডিং বন্দোবস্ত মানে কিন্তু কেবলমাত্র দলীয় প্রস্তাব বাস্তবায়ন করা না, সবগুলো দলের মধ্যে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে একটা নতুন একটা সমঝোতাও, নতুন সমঝোতাটা প্রতিষ্ঠা করাটার কাজটা কিন্তু একটা অন্তর্বর্তী সরকারের আপনার জন্য সব কথা ভুলে যায়, আপনার সব কথা খালি শুনতে ইচ্ছা করে। যেমন আপনি অভিজ্ঞতার কথা বললেন, যে রাজনৈতিক দলগুলো আসলে সংস্কার করে না, এটা ঠিকই আছে। আমরা সবাই মাঠে ছিলাম, 3 দলীয় জোটের রূপরেখা আমরা সাংঘাতিকভাবে মুখ থুবড়ে পড়তে দেখছি, মানে এটা কোনোদিন আলোর মুখ দেখে না, এটা যেমন সত্য। কিন্তু যতবার বাংলাদেশে অনির্বাচিত সরকার আসছে, সেটা তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে 3 সপ্তাহের রূপে আসুক, 3 মাসের জন্যই আসুক বা 2 বছরের জন্য আসুক, আমরা কিন্তু তাদের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা আমাদের পূরণ হয় নাই। শেষ পর্যন্ত আমাদের কাছে মানে জনপ্রতিনিধির কাছেই আমাদের যাইতে হইতে আমরা চাইছি, কারণ জনপ্রতিনিধিরা আমাদের কথা শুনে। এইটা আমাদের পরস্পর বিরোধী হয়ে যেতেছে কিনা সেইটা আমরা সাকিব আপনার কাছে আমরা একটা পরস্পর খোকন ভাইয়ের কাছ থেকে আমরা 1 মিনিট খোকন ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি এইটাই বলে দিই। প্রথমত 20 সেকেন্ড আমি মনে করি আগেকার তত্ত্বাবধায়ক সরকার কিংবা 2007-8-এর যে একটা 111 সরকার, এগুলো যে কোনো সরকারের চাইতে এই বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে এটা একটা জনগণের গণ অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে এবং গণ অভ্যুত্থানকারী সকল শক্তির সমর্থনে গঠিত হয়েছে। ফলে এটা আমি গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটা অংশ সরকার মনে করি, আমাদের সমর্থিত সরকারই মনে করি। ফলে এই সরকারের কোন কাজগুলো আমাদের জন্য সে করবে কোন কাজগুলো রাজনৈতিক দল এসে সম্পন্ন করবে, আপনি একটু জায়গা দেন খোকন ভাইয়ের কথা বলতে। রাইট, আপনি একটু জায়গা দেন খোকন ভাইয়ের একটু কথা বলতে জায়গা দেন, তাহলে মানে আপনার বিশ্বাস আছে, আমাকে ভুল বোঝার সুযোগ থাকতে পারে। খোকন ভাই বলেন। হ্যাঁ, শুনুন, আমি যেটা রাজনৈতিক দল তো রাজনৈতিক নিজস্ব আদর্শ আছে, নিজস্ব কর্মসূচি আছে। তারপরেও যেহেতু এটা এই সরকারটা আসছে অনেক ত্যাগের বিনিময়ে আসছে, 15 বছর সংগ্রাম আন্দোলন, ছাত্রদের, শ্রমিকদের, কৃষকদের, রিকশাওয়ালা
সবাই 1,500 আত্মহত্যা দিয়েছে। সুতরাং সবাই ঐক্যবদ্ধ সরকার, অন্তর্বর্তী সরকার, এখান থেকে আশা করছে মানুষ দলীয় সরকার আগে অন্তর্বর্তী সরকার কি সংস্কার কর্মসূচি তারা দেখ এবং এটা গাইডলাইন দিয়ে দেখ এবং জাতীয় ঐক্যমত সৃষ্টি করে রাজনৈতিক দলের মধ্যে, সো দ্যাট রাজনৈতিক দল ক্ষমতা আসতো। কিন্তু গৌর ভাই, রাজনৈতিক দলের কাছে আমরা এই আশা কেমনে করব? রাজনৈতিক দল, প্রথম কথা আমাদের অভিজ্ঞতায় নাই যে রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি এটা করবে, আমাদের অভিজ্ঞতা নাই। 90-এর আন্দোলনের পরে বিএনপি যখন ক্ষমতা আসে বিএনপি এটা করে নাই, বরং যা যা কিছু তিন দলীয় জোটের রূপরেখায় আমাদের আশা ছিল বিএনপি ঠিক তার উল্টা কাজগুলি করছে। দেখেন আপনি বলেন, আপনি শোনেন, বাংলাদেশে পার্লামেন্ট ফরম গভর্নমেন্ট, হ্যাঁ, সংসদীয় কিন্তু যেই লোকগুলিকে আসলে যেই লোকগুলিকে করতে পারতেন আপনি করেন, আপনি বাট আনছি বিএনপি আনছে, নাইরা উপায় ছিল না তো ভাই, এটা বিএনপি আছে কোন কেন? বিএনপি কে যেগুলিকে বলা হয়েছে যে ভাই আপনি স্বৈরাচারের সাথে, আপনি এই যে রাজাকারের সাথে, স্বৈরাচারের সাথে আপনি সম্পর্ক করবেন না, আপনি লুটেরাদেরকে ক্ষমতায় আনবেন না, আপনি রাজনীতিকে কলুষিত করবেন না, আপনি খাতা বই দেখা থেকে এগুলি করছেন ভাই। আপনি দেখেন 91-96 থেকে আপনারা ঠিক আছে, যেটা আপনি সেটা ব্যাকগ্রাউন্ড থাকতে পারি, অন দ্য ফেস অফ ইট বিএনপি ক্ষমতায় আসছে। এখন যেটা হলো যে সংস্কারটা আমরা চাই, জাতি চাই, দেশ একটা চলতে পারে না, লুটপাটের রাজনীতি চলতে পারে না। সুতরাং আমাদের বিএনপিও যেন তারেক রহমান সাহেব কর্মসূচি অনেক আগে দিয়েছে, এই সরকার আসার আগে দিয়েছে, এবং আমরা চাই সংস্কার, তবে ঐক্যমত চাই, জাতীয় ঐক্যমত চাই সংস্কারের ব্যাপারে। এটা রাজনৈতিক দলের একটা কমিটি থাকবে। আপনাদের জাতীয় ঐক্যমত তো যে কমিউনিস্ট শাসনের মতো, মানে সভাপতির সিদ্ধান্ত সবাই মিলে একসাথে, যেটা এখন এই সিচুয়েশন আর আসছে আপনাদের ঐক্যমত তো বিএনপি যেটা বলে সেটা মেনে নেওয়া না কেয়ারটেকার সরকারের সময় যে ছিল আসছে, যেভাবে আসছে কিন্তু ভিন্ন ধরনের, দ্যাট ওয়াজ দ্য কনস্পিরেসি অফ আওয়ামী লীগ। তারা নিজের আন্দোলন করেছিল 96 কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য, পরে আবার শুনেন ক্ষমতা আসার জন্য আন্দোলন করেছিল। কিন্তু 2007 আওয়ামী লীগের কনস্পিরেসি হইলে 2007 আওয়ামী লীগের কনস্পিরেসি 24 কারো না কারো কনস্পিরেসি তো নাকি? আপনাদের মতে শেষ করি আপনি তো অন্যদিকে নিয়ে যাবেন কথা। আওয়ামী লীগ বাতিল করলে পারলো, এই কেয়ারটেকার গভর্নমেন্ট আওয়ামী লীগ বাতিল করলো, দেখেন, হ্যাঁ, কোর্ট ছিল, তার কোর্ট সব আওয়ামী লীগের ছিল, তারা তো মানে সিঁড়িতে উপরে উঠে সিঁড়ি ফেলে দিল। সুতরাং আমরা চাই, আমরা যেটা চাচ্ছি, আমি আবার রিপিট করছি, আমরা চাই মানে আর্থিক সংস্কার, মানুষের জীবনযাত্রার পরিবর্তন আসুক। বাংলাদেশে কোনো 15 বছর কোনো ইনভেস্টমেন্ট, আপনারা ওয়েট করেন, আপনারা 2-3 বছর ওয়েট করেন, এরা কিছুটা সংস্কার করুক, তারপর আপনারা ইলেকশনের কথা বলুন। না আমরা না কেন সংস্কার আর নির্বাচন একসাথে চলতে পারে না, আর উনা কেন পারবে না, কেন পারে? সরকারের একটা প্রায়োরিটি আছে। না তাহলে তো মানুষ যদি ধারণা করে যদি এগুলো সংস্কারের কথা বলা হচ্ছে শুধু ক্ষমতা থাকার জন্য। অবশ্যই সাকিব ভাই আপনি বলেন, কিন্তু আপনি ওই যে আগের মতো হন যে আপনি 30 সেকেন্ডে কথা শেষ করতে পারেন, যত লম্বা কথাই হোক 30 সেকেন্ড। আমাদের প্রশ্ন রয়েছে, আমাদের চাইতে এক সংস্কারের নির্বাচনের জন্যই অনেকগুলো সংস্কার দরকার, সেগুলো সুনির্দিষ্ট করতে হবে। আবার সংস্কারের জন্য নির্বাচন দরকার, যেমন ধরেন সংবিধান সংস্কার, সেইটা তো আপনাকে মানে একটা যে কোনো মনে ভাবেই হোক আপনাকে একটা পার্লামেন্টে গিয়ে সেটা শেষ পর্যন্ত মানে সেটাকে ফাইনালাইজ করতে হবে। তো এখন দুটো জিনিস আমি বললাম, ফলে নির্বাচনের জন্য যেমন সংস্কার লাগবে, এই কথাটা আমরা বলি, আবার সংস্কারের জন্য নির্বাচন লাগবে, আবার সংস্কারের জন্য নির্বাচন লাগবে, কারণ আলটিমেটলি আমরা চাই আগামী নির্বাচনটা হোক সংস্কার সভার নির্বাচন, সংস্কার পরিষদের নির্বাচন, যাতে করে আমরা সংবিধান সহ সমস্ত রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজনীয়